হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একই সাথে দুইটি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। তার মাঝে প্রথম ঘটনাটি অনেক পুরনো। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা। আর প্রথম ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক এক জায়গায় ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময়ে এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান, আর ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ারও শক্তি হারিয়ে ফেলেছেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে, আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে ফিরে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের একপাশে তাকে খুঁজে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন জায়গায় লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যেই জায়গাটিতে বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠিপেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেক রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পাওয়া যেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরছে, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরে পচা শুরু হয় এবং সে মারা যায়। এই ছিল ঘটনা। আশা করি প্রথম ঘটনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি যিনি লিখেছেন ওনার নাম নাইম। ওনার বাড়ি কোথায় সেটা তিনি উল্লেখ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি নাইম। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা এখন যশোরে আছি। কিন্তু যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি ঘটেছিল 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়াতে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয়। আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি আর হয় না। তারপরও ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা মনে হলে আমার গা এখনও শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওইখানে একটি বাঁশ ঝাড় ছিল। তারপর বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে।
নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত। তখন ছিল গরমকাল, অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়, তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না সেখানে কী হচ্ছে। তারপরও ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমশই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল। সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু দেখারও খুব ইচ্ছে হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথেই ঘটতে চলেছে। কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকালো। জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগলো। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেই মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আমি আশা করিনি। আমার শরীর ঠান্ডা হতে লাগলো, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এবং বীভৎস। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না। জানালাটা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি ফ্লোরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো কি হয়েছিল রাতে, কিন্তু আমি কাউকেই কিছু বলতে পারিনি। আমি কখনোই এই ঘটনা ভুলতে পারবো না। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।